ওকে, আমার কথা বা আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ দা, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করে দিচ্ছি। ওকে, প্রথমে আজকে আমরা হচ্ছে পরিচয় হব হচ্ছে জাভাস্ক্রিপ্টের সাথে। তো জাভাস্ক্রিপ্টে যেহেতু আজকে আমাদের প্রথম পর্ব, তো প্রথমেই আমরা যেটা বুঝে নিব সেইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের পাওয়ার। আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে ভাষাটা শিখতে চাচ্ছি সেইটার অ্যাকচুয়ালি কতটা পাওয়ার বা সেইটা দিয়ে আমরা ঠিক কী কী করতে পারবো। তো প্রথমে আমরা সেই ওভারভিউটা দেখে নিই। তো আমরা জানি জাভাস্ক্রিপ্ট বা জেএস, যেটা তার শর্টকাট। জাভাস্ক্রিপ্ট একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে বেশ অনেকগুলো প্যাকেজ লাইব্রেরি রয়েছে। যেমন এখানে বেশ কিছু লোগো দেখা যাচ্ছে। আমরা যদি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, ডেস্কটপ, উইন্ডোজ এই সকল অ্যাপ্লিকেশনও যেমন তৈরি করতে পারবো, এবং হারমোনি ওএস, যেটা হুয়াওয়ে নিজে ডেভেলপ করছে, সেইটাতেও জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে। এছাড়া আমরা ওয়েবের ক্ষেত্রে আমরা রিয়্যাক্ট ব্যবহার করতে পারবো, নেক্সট জেএস ব্যবহার করতে পারবো, সেভেলটার রয়েছে, ভিউ রয়েছে, অ্যাঙ্গুলারের মতো অনেক অনেক লাইব্রেরি রয়েছে যেগুলো মূলত জাভাস্ক্রিপ্টের উপরে রান করে। এবং ব্যাকএন্ডের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের উপরে রয়েছে নোড, বান, ডেনো, যেগুলো ব্যবহার করে আমরা ঠিক সার্ভার সাইড অ্যাপ্লিকেশনগুলো তৈরি করে নিই। তো আচ্ছা দাদা, আমি হচ্ছে যে রেকর্ড দিছি ওবিএস দিয়ে, আমি আপনাকে রেকর্ডেড ভিডিওটা প্রোভাইড করবো নি, সমস্যা নাই। তো আমরা হচ্ছে আমাদের আজকে ক্লাসে ফিরি। তো ক্লাসে আমরা প্রথমে যেটা দেখে নিলাম সেটা হচ্ছে ওভারভিউ। আমরা ঠিক জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কি কি করতে পারবো সেইটার একটা ভিউ এখানে। এবং কি জাভাস্ক্রিপ্টের জন্য যে টাইপস্ক্রিপ্ট নামক একটি টাইপ সেফটি ল্যাঙ্গুয়েজ, না এটা মূলত জাভাস্ক্রিপ্টের উপরেই চলে, শুধু অ্যাডিশনালি কিছু টাইপ সেফটি রয়েছে। জাভাস্ক্রিপ্ট আর টাইপস্ক্রিপ্ট মূলত দুইটাই একই জিনিস, জাস্ট এই জাভাস্ক্রিপ্টের কিছু টাইপ সেফটি কোডের এরর কমানোর জন্য এবং কোডগুলোকে স্মুথলি লেখার জন্য টাইপস্ক্রিপ্ট নিয়ে আসা হয়েছে। তো এই দুইটা বা আপনি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আপনি এই যে এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এর বাইরেও অনেক প্যাকেজ রয়েছে, লাইব্রেরি রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন টার্গেটেড ডিভাইস বা ওয়েব বা ব্যাক এন্ডের ক্ষেত্রে কিংবা হচ্ছে যে মেশিন লার্নিংয়ের জন্য জাভাস্ক্রিপ্টকে ব্যবহার করতে পারবেন। তো এবার আমরা আসি জাভাস্ক্রিপ্টের মাস্টার ক্লাসে। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ভাষা কি এবং কেন? সহজ ভাষায় প্রোগ্রামিং ভাষা হলো কম্পিউটার এবং মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম। কিভাবে কাজ করে, আমরা যদি জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে এটা যদি জানতে চাই, বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে, সেটা হচ্ছে কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বা 0 এবং 1 বাইনারি সংখ্যা বোঝে। আমরা যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল ল্যাঙ্গুয়েজের দুইটা ক্যাটাগরি থাকে। জাভাস্ক্রিপ্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ভিতরে পড়ে, এবং হাই লেভেল এবং লো লেভেলের যে ডেফিনেশন রয়েছে এটা আমরা একটু পরে দেখতেছি। আমরা প্রথমে জেনে নিই জাভাস্ক্রিপ্ট একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা যখন কোড লিখি এটা বেশ কিছুটা ইংরেজি ভাষার মতো, তখন একটি ট্রান্সপ্রিটার বা ট্রান্সপাইলার বা কম্পাইলার সেই কোডকে কম্পিউটারের ভাষাতে রূপান্তর করে। তাহলে কি হলো, আমরা যখন জাভাস্ক্রিপ্টে কোড লিখি, কোড লেখার পর রান করি, সেই জাভাস্ক্রিপ্টের কোডটা একটি ইন্টারপ্রিটার বা কম্পাইলারের মাধ্যমে সেই আমাদের লেখা জাভাস্ক্রিপ্ট বা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন, এগুলোকে কম্পিউটারের বোধগম্য, কম্পিউটার বুঝতে পারবে সেই অনুযায়ী 0 এবং 1-এ রূপান্তর করে। উদাহরণ হিসেবে আমরা যদি একটা রিয়েল ওয়ার্ল্ড উদাহরণ দেখতে যাই, রান্নায় যেমন রেসিপি থাকে, প্রোগ্রামিং হলো কম্পিউটারকে দেওয়া ধাপে ধাপে নির্দেশনাবলী। আমরা যেমন যদি আমরা দেখতে যাই যে আমরা ডাল রান্না করতে চাই, ডালের জন্য আমাদেরকে ডাল সেদ্ধ করা লাগে এবং সেখানে বিভিন্ন মশলাপাতি দেওয়া লাগে। তো সেইটাও ঠিক একই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। প্রোগ্রামিং হলো কম্পিউটারকে দেওয়া ধাপে ধাপে নির্দেশনাবলী, কম্পিউটারকে কী কী করতে হবে সেইটা আমরা প্রোগ্রামিং ভাষায় লিখে দিই। এবার আসি আমরা জাভাস্ক্রিপ্টের জন্ম ও বিবর্তন নিয়ে। জাভাস্ক্রিপ্টের জন্ম হয় 1995 সালে নেটস্কেপ ব্রাউজারের জন্য, যেটা ব্রেডেইন আইক নামে একজন মাত্র 10 দিনে তৈরি করেন। জাভাস্ক্রিপ্ট শুরুতে এর নাম ছিল মোচা, তারপরে এর নাম দেওয়া হয় লাইভস্ক্রিপ্ট, এবং সর্বশেষে মার্কেটিংয়ের খাতিরে নাম দেওয়া হয় জাভাস্ক্রিপ্ট। জাভার সাথে এর কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নেই। এবং জাভাস্ক্রিপ্টের দ্বিতীয় জন্ম বলা যায়, দ্বিতীয় জন্ম হয় 2009 সালে, এবং যেটা হচ্ছে নোড.জেএস। জাভাস্ক্রিপ্ট মূলত প্রথমে তৈরি হয় নেটস্কেপ ব্রাউজারের জন্য।
আচ্ছা, এক সেকেন্ড, কেউ একজন জয়েন করতে চাচ্ছে, আমি তাকে অ্যাডমিট করে নিই। ওকে, ঠিক আছে, আমরা যেখানে ছিলাম সেখানে ব্যাক করি। জাভাস্ক্রিপ্টের জন্ম আমরা যেমনটা বলতেছিলাম 1995 সালে ব্রেডেন আইক নামক একজন ব্যক্তি মাত্র 10 দিনে জাভাস্ক্রিপ্ট তৈরি করেন। তিনি তৎকালীন নেটস্কেপ ব্রাউজারের কাজ করতেছিলেন এবং তিনি নেটস্কেপ ব্রাউজারের জন্যই এটি মূলত তৈরি করেন। শুরুতে জাভাস্ক্রিপ্টের নাম ছিল মোচা, তারপরে নাম দেওয়া হয় লাইভস্ক্রিপ্ট এবং সর্বশেষে মার্কেটিংয়ের খাতিরে নাম দেওয়া হয় জাভাস্ক্রিপ্ট, যদিও জাভার সাথে এর সরাসরি কোনো সম্পর্ক নেই। জাভাস্ক্রিপ্টের দ্বিতীয় জন্ম আমরা বলতে পারি, সেটি হয় 2009 সালে এবং এটি তৈরি করেন রায়ান ডাল নামক একজন ব্যক্তি। তিনি নোড.জেএস নামক একটি অ্যাপ্লিকেশন তৈরি করে। তিনি নোড.জেএস নামক কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে না। আমরা যদি এইটাকে একটু গ্রাফ আকারে দেখতে চাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো স্যার ব্রেডেন ইচ 1995 সালের মে মাসে জাভাস্ক্রিপ্ট তৈরি করেন নেটস্কেপের জন্য এবং নেটস্কেপ ব্রাউজার 2008 সালের পর বন্ধ হয়ে যায়। জাভাস্ক্রিপ্টের আগে আমরা ব্রাউজারের ক্ষেত্রে যদি দেখতে চাই, শুরুতে জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র ব্রাউজারেই চলতে পারত। ব্রাউজার তৎকালীন সময় শুধু নেটস্কেপ মার্কেটে একক আধিপত্য বজায় ছিল, কিন্তু মাইক্রোসফট একটা সময় শুরু করে দেয় ব্রাউজার ওয়্যার, যেখানে সে নিজে একটি জেস্ক্রিপ্ট নামে একটি ল্যাঙ্গুয়েজ নিয়ে আসে এবং সেটিকে তাদের যে ব্রাউজার রয়েছে সেটির উপরে চলায়। পরবর্তীতে একমা ইন্টারন্যাশনাল থেকে একটি কনফারেন্স করা হয় এবং সেখানে সকল বড় বড় সদস্যকে ইনভাইট করা হয় এবং সেখানে ডিসাইড করা হয় পৃথিবীতে যতগুলো ব্রাউজার থাকবে সবগুলো ব্রাউজারের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এবং তারপরে থেকে আমরা যেগুলো দেখতে পাই, যতগুলো ব্রাউজার বর্তমানে রয়েছে ক্রোমিয়াম বেসড ব্রাউজার যেমন ক্রোম, অপেরা এবং এজ, এছাড়া অ্যাপেলের যে ওয়েবকিট ব্রাউজার রয়েছে সাফারি, বা কিছু প্রাইভেট কোম্পানির ব্রাউজার রয়েছে যেমন মোজিলা ফায়ারফক্স, সবগুলোতেই জাভাস্ক্রিপ্ট ডিফল্ট রান টাইম হিসেবে কাজ করে বা ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে। আমরা এক্সাম্পল হিসেবে যদি আমরা সবচেয়ে বেশি পপুলার সেটি হচ্ছে ক্রোম ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট রান করার যে এনভায়রনমেন্ট রয়েছে সেটি হচ্ছে V8 ইঞ্জিন মূলত কী জন্য? আমরা যদি গাড়ির এক্সাম্পল দেখি, গাড়িতে যদি ইঞ্জিন না থাকে তাহলে গাড়িটা কিন্তু চলতে পারবে না। তো সেম জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে চালানোর জন্য একটি ইঞ্জিন প্রয়োজন, সেই ইঞ্জিনের নাম হচ্ছে V8 ইঞ্জিন। এর অল্টারনেটিভ ইঞ্জিনও রয়েছে মার্কেটে, যেমন আমরা ওয়েবকিট হচ্ছে সাফারির ইঞ্জিন এবং গিকো হচ্ছে মোজিলা ফায়ারফক্সের ইঞ্জিন। এটা ছিল হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ড ব্রাউজার পার্ট। 2009 সালে রায়ান ডাল এই ব্যক্তি তৈরি করেন নোড.জেএস মূলত এই যে আমাদের যে ক্রোম ব্রাউজারের যে V8 ইঞ্জিন রয়েছে সেটাকে তিনি একটি অ্যাপ্লিকেশনের পর্দার আড়ালে দিয়ে দেন এবং নাম দেন নোড.জেএস, যেটা একটি কম্পিউটারে এক্সিকিউটেবল ফাইল, যার মাধ্যমে আমরা ব্রাউজারের বাইরেও জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। আমরা যদি আরেকটি ইতিহাস দেখতে চাই, রায়ান ডাল 2012 সালে নোড.জেএস থেকে এক্সিট করেন এবং তিনি 13 মে 2020 সালে ডেনো নামক আরেকটি জাভাস্ক্রিপ্টের রান টাইম তৈরি করেন। সেইটাও ঠিক জাভাস্ক্রিপ্টের V8 ইঞ্জিনের উপরে চলা কম্পিউটার এক্সিকিউটেবল সফটওয়্যার মাত্র। এবং 2000 সর্বশেষ আপডেট 2021-এর 14 ফেব্রুয়ারি স্যার্জ সামনার নামে এক ব্যক্তি বান নামক একটি জাভাস্ক্রিপ্টের রান টাইম তৈরি করেন, যেটাও ঠিক স্ট্যান্ডালোন এক্সিকিউটেবল ফাইল, কিন্তু এটি আর জাভাস্ক্রিপ্টের নোড কিংবা ডেনোর মতো যে ক্রোমের V8 ইঞ্জিন রয়েছে সেটির উপরে চলে না। এটি চলে অ্যাপেলস জাভাস্ক্রিপ্ট কোর জেএসসি ইঞ্জিনের উপরে বান, যার কারণে বানটা তুলনামূলক একটু ফাস্ট এবং মডার্ন। আমরা যদি জানতে চাই যে জাভাস্ক্রিপ্ট মূলত ব্রাউজারে কিভাবে কাজ করে, আমাদের লেখা স্ক্রিপ্ট যখন আমরা জাভাস্ক্রিপ্টে রান করি, এই জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন সেটাকে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ-এ পার করে দেয় এবং সিপিইউ সেই কোডটাকে দেখে একটি বিভিন্ন তথ্য আমাদের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের কাছে পৌঁছায় এবং সেই ইঞ্জিন আমাদের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন সিপিইউ-এর কাছ থেকে পাওয়া তথ্য আমাদেরকে আউটপুট আকারে দেখায়। এটি ছিল মূলত জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে তার একটি বেসিক ধারণা। এবার যদি আমরা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানতে চাই, তাহলে এটি একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন হাই লেভেল আর লো লেভেলের ভিতরে পার্থক্য যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের বোঝার সুবিধার্থে আমি বলতেছি যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কম্পিউটারের ভাষার কাছাকাছি, যেমন অ্যাসেম্বলি
এইটাতে অনেক বেশি কোড লেখা লাগে। এইটা হচ্ছে লো লেভেল কোড, যেটা একদম মেশিন বা কম্পিউটারের কাছাকাছি ভাষার ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং যেটি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেইটি হচ্ছে মানুষের বোধগম্য হবে এমন ভাষায় লেখা যায়। যেমন আমরা পাইথন কিংবা জাভাস্ক্রিপ্ট এগুলোর এক্সাম্পল যদি দেখি, এগুলো তুলনামূলক একটু ইংরেজি বা আমাদের বোধগম্য বেশি হয়। এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পরবর্তীতে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো একটি কম্পাইলারের মাধ্যমে কম্পাইল হয়ে কম্পিউটার যেন বুঝতে পারে সেই ভাষায় কনভার্ট হয়। এরপর আমরা চলে আসি হচ্ছে জাভাস্ক্রিপ্ট কেস সেন্সিটিভ, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের একই নাম ছোট হাতের এবং বড় হাতের দুটি আলাদা আলাদা হবে। আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি উদাহরণ দিই, এক্সাম্পল হিসেবে আমরা যদি ভেরিয়েবলকে উদাহরণ দেখি, ভেরিয়েবল, এই যে এখানে যে ভেরিয়েবল রয়েছে, এটা প্রথম অক্ষরটা বড় হাতের এবং দ্বিতীয় যে ভেরিয়েবল রয়েছে সেইটার ভি হচ্ছে ছোট হাতের। এই দুইটি কিন্তু এক নয়, আলাদা আলাদা হবে। এই জন্য জাভাস্ক্রিপ্ট হচ্ছে কেস সেন্সিটিভ। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখা লাগবে। এবং এটি বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর একটি। খুব সম্ভবত এটি বর্তমানে দ্বিতীয় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার যদি আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে আসি, তাহলে জাভাস্ক্রিপ্টে রয়েছে ডেটা টাইপ। ডেটা টাইপ কি? প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপ থাকে। ডেটা টাইপটা মূলত আমরা যদি বুঝতে চাই, ডেটা হলো সেই জিনিস যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি কম্পিউটার বা এই যে ইন্টারনেট এই সব কিছু এক্সিস্ট করে। ডেটা শব্দের অর্থ তথ্য এবং টাইপ শব্দের অর্থ ধরন। ডেটার ধরন যেমন স্ট্রিং, স্ট্রিং হচ্ছে টেক্সট বা লেখা, যেমন কোনো নাম, ঠিকানা বা যে কোনো কিছু, সেগুলো হচ্ছে স্ট্রিং। নাম্বার যেগুলো যেমন হচ্ছে যে 1 2 3 4 বা 10.5 25, এগুলো হচ্ছে নাম্বার। এবং স্ট্রিং লেখার ক্ষেত্রে, জাভাস্ক্রিপ্টে স্ট্রিং লেখার ক্ষেত্রে এই রকম কোটেশন সাইন ব্যবহার করতে হয়, নাম্বার লেখার ক্ষেত্রে করতে হয় না। বুলিয়েন, বুলিয়েন এটা হচ্ছে কমন, স্ট্রিং, নাম্বার, বুলিয়েন এগুলো কমন প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই রয়েছে। বুলিয়েন হলো সত্য মিথ্যা, একটি সেন্টেন্স বা একটি রিকোয়েস্ট বা একটি প্যারামিটার, যে কোনো কিছুর সত্য মিথ্যা যাচাই করার জন্য আমরা বুলিয়েন ভ্যালু ব্যবহার করে থাকি। এটা একটি অন্যতম ব্যবহারযোগ্য বা বেশি ব্যবহারযোগ্য ডেটা টাইপও বলা যেতে পারে। এরপরে আসি আমরা হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে হচ্ছে যার মান এখনো নির্ধারণ করা হয়নি। ধরুন আপনি একজন ব্যক্তিকে খুঁজছেন বা একজন ব্যক্তি সম্পর্কে জানতে চাচ্ছেন, কিন্তু সেই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য আপনার কাছে নেই, তাহলে সেটি হবে আনডিফাইন্ড। এবং নাল, যেটা হচ্ছে ইচ্ছা করে খালি রাখা হয় এমন কিছু, মানে আমি একজন ব্যক্তি সম্পর্কে জানতে চাচ্ছি কিন্তু আমি সেটাকে নাল রেখেছি, আমি জানছি না, আমি শুধু বলছি যে আমি তার সম্পর্কে জানতে চাই, কিন্তু তার কোনো তথ্য আমি লিখে রাখিনি, তখন আমাদেরকে নাল ব্যবহার করতে হবে। এবং সর্বশেষ যেটা দেখব সেটা হচ্ছে অবজেক্ট অ্যান্ড অ্যারে। অনেকগুলো ডেটা একসাথে রাখার জন্য অবজেক্ট কিংবা অ্যারে ব্যবহার হয়। ধরুন একজন ব্যক্তি সম্পর্কে আপনি লিখতে চাচ্ছেন, তাহলে সেই ব্যক্তির নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, তার ব্যক্তিগত তথ্য, এই সবগুলো তথ্যর সমন্বয়ে তৈরি হয় অবজেক্ট। একটি অবজেক্টের ভিতরে স্ট্রিং ভ্যালু থাকতে পারে, নাম্বার ভ্যালু থাকতে পারে, বুলিয়ান ভ্যালু থাকতে পারে, আনডিফাইন্ড, নাল এগুলো ভ্যালু থাকতে পারে। এই ছিল মোটামুটি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে যতটুকু আমাদের জানা প্রয়োজন সেই সম্পর্কিত সকল তথ্য। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের কোড এডিটরে এবং সেখানে গিয়ে আমরা চেষ্টা করব কোডগুলোকে, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো আমরা আজকে একদম শুরু থেকে কোডগুলোকে বোঝার চেষ্টা করব। তো আমরা হচ্ছে আমাদের যে ভিএস কোড বা কোড এডিটর বা আইডি, সেটাকে ওপেন করে নিয়েছি। এখানে একটি ফোল্ডার ওপেন করে নিয়েছি। আশা করি আপনারা ইতিপূর্বে ভিএস কোড বা আইডির সাথে ফ্যামিলিয়ার বা পরিচিত হয়েছেন। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা যেমনটা জানি প্রত্যেকটা ফাইল বা ফাইলের একটা নির্দিষ্ট এক্সটেনশন থাকে, যেমন ছবির ক্ষেত্রে .jpg, .png, বা ইতিপূর্বে আপনারা যদি HTML CSS নিয়ে কাজ করে থাকেন তো আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা, আপনারা HTML ফাইল ক্রিয়েট করার জন্য index.html এবং index বা style.css ব্যবহার করেছেন। তো তেমনি জাভাস্ক্রিপ্টের ফাইল ক্রিয়েট করার জন্য আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন, সেটা হতে পারে ইন্ডেক্স অথবা স্ক্রিপ্ট ডট, আপনাকে ডট দিয়ে js এক্সটেনশন ব্যবহার করলে তখন এটা জাভাস্ক্রিপ্ট ফাইল হিসেবে গণ্য হবে। এবং আমরা যদি এখন জাভাস্ক্রিপ্টের ভিতরে কোড লেখার জন্য আন্ডারস্ট্যান্ডিং করি, তো আমাদের প্রথমে ভেরিয়েবল ডিক্লারেশনটা বুঝতে হবে। ভেরিয়েবল ডিক্লারেশনটা কি? একটা নির্দিষ্ট
বিষয়বস্তু আপনি বলতে পারেন যে এটা একটা নির্দিষ্ট ডেটা ভ্যালু ক্যারি করে বা সে বহন করে। যেমন ধরুন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে রয়েছে var এবং লেট এবং রয়েছে কনস্ট। এখানে var লেট এবং কনস্টের মধ্যে আপনি যদি পার্থক্য বুঝতে চান তাহলে আপনাকে বুঝতে হবে var, যেখানে আপনি একটি ভ্যালু লিখতে পারবেন যে var a ইকুয়াল 5 এবং আপনি এই এর যে মান রয়েছে আপনি নিলেন var এবং var এ নিলেন এবং a সমান সমান 5 দিলেন, মানে এই a 5 যে ভ্যালু রয়েছে সেটাকে হোল্ড করে। আপনি var ব্যবহার করলে এই যে a রয়েছে সেইটার যে ভ্যালু রয়েছে সেটাকে আবার রিঅ্যাসাইন এবং রিডিক্লেয়ার করতে পারবেন। একই সাথে আপনি যদি লেট ব্যবহার করেন তাহলে আপনি var আমরা যদি b ইকুয়াল 15 দেখি এবং সেখানে এসে আপনি লেটের যে ভ্যালু রয়েছে সেটাকে আপনি রিঅ্যাসাইন করতে পারবেন বাট রিডিক্লেয়ার আর করতে পারবেন না। তো আমরা যদি এখানে 20 ব্যবহার করি তো সেক্ষেত্রে এখানে প্রবলেম তৈরি হবে। এবং কনস্টের ক্ষেত্রে আপনি একটি ভ্যালুকে রিডিক্লেয়ারও করতে পারবেন না এবং রিঅ্যাসাইনও করতে পারবেন না। আপনার বোঝার সুবিধার্থে যদি আমি বলি যে আপনি ধরুন এখানে এই যে var লেট এবং কনস্ট রয়েছে, এই তিনটির আলাদা আলাদা ব্যবহার বা ইউজ কেস রয়েছে। কনস্টের ক্ষেত্রে আপনি যে ভ্যালুটাকে কনস্ট হোল্ড করে সেইটাকে আপনি আবার পুনরায় সেই ভ্যালুটাকে পরিবর্তন করা বা সেই ভ্যালুটাকে আবার ডেকে নেওয়া বা সেই ভ্যালুটাকে পরিবর্তন চেঞ্জ করা এগুলো করতে পারবেন না। লেটের ক্ষেত্রে আপনি শুধু অ্যাসাইন করতে পারবেন, আপনি সেই ভ্যালুটাকে আবার ব্যবহার করতে পারবেন কিন্তু সেই ভ্যালুটাকে আপনি রিডিক্লেয়ার পুনরায় পরিবর্তন করতে পারবেন না। কিন্তু ভারের ক্ষেত্রে আপনি এই দুইটাই করতে পারবেন, যে কারণে ভার বর্তমানে খুব একটা বেশি ব্যবহার হয় না। বর্তমানে লেট এবং কনস্টের ব্যবহারই বেশি। এবং আপনি যদি প্রশ্ন করে থাকেন যে যদি লেট এবং কনস্ট এই দুইটার ব্যবহারই বর্তমানে বেশি হয়ে থাকে তাহলে কোন সময় কোনটা ব্যবহার করব, সাধারণত হয় কি কনস্টের ব্যবহারটাই বেশি হয়। যখন কনস্টের দ্বারা হয় না তখন মানুষ লেট ব্যবহার করে। আপনাকে বুঝতে হবে আপনার যে ভ্যালুটা পরিবর্তন হবে না, একটা ভ্যালু ব্যাকইন থেকে আসতেছে বা আপনি একটা ভ্যালুকে ডিক্লেয়ার করেছেন সেই ভ্যালুটার কোনো পরিবর্তন নাই, তো সেক্ষেত্রে আপনি কনস্ট ব্যবহার করতে পারেন, কারণ কনস্টকে রিঅ্যাসাইন বা রিডিক্লেয়ার করা যায় না এবং লেটকে রিঅ্যাসাইন করা গেলেও রিডিক্লেয়ার করা যায় না। কিন্তু ভারের ক্ষেত্রে রিঅ্যাসাইন রিডিক্লেয়ার দুইটাই করা যায়। তো আমরা এক্সাম্পলের জন্য এখানে একটা স্ক্রিপ্ট ডট জেএস নিয়েছি এবং এখানে এসে আমি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে লেট মাহমুদ আমি, তো লেট মাহমুদ আমি যদি আমার নাম দেই, দিয়ে যদি বলি যে 20, আমার যে নাম রয়েছে সেটা হচ্ছে 20 ভ্যালু ক্যারি করে। আমরা যদি এই যে ভ্যালু রয়েছে এই ভ্যালুটা দেখতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে কনসোল ডট লগ, যেটা কনসোল বা টার্মিনালে বা ব্রাউজারের কনসোলে দেখানোর কাজে ব্যবহার হয়। আপনি যদি শুধু লেখেন যে কনসোল ডট লগ তাহলে এই কনসোল ডট লগের ভিতরে থাকা ভ্যালু আপনার অ্যাপ্লিকেশনে দেখাবে না, এটা শুধুমাত্র টার্মিনাল অথবা ব্রাউজারের কনসোলে দেখাবে। এবং আমরা যে এখানে ভ্যালুটা নিয়েছি লেট মাহমুদ, এই যে মাহমুদ রয়েছে এ কিন্তু হচ্ছে এই যে 20 ভ্যালুটাকে ক্যারি করে। আমরা যদি এটা দেখতে চাই কিভাবে ক্যারি করে, তো আমাদেরকে আমরা যেহেতু ব্রাউজারে দেখব, তো ব্রাউজারে দেখার জন্য আমাদের যে সিম্পলি একটা index.html ফাইল ক্রিয়েট করে নিলাম এবং এখানে বয়লার প্লেটের মাধ্যমে আমি HTML যে বেসিক কোড স্ট্রাকচার কোড রয়েছে সেটা ইনিশিয়ালাইজ করে নিলাম এবং HTML ভিতরে এসে আমাদের যে বডি ট্যাগ রয়েছে, এই যে বডি ট্যাগ, এই বডি ট্যাগের ভিতরে আমাদেরকে স্ক্রিপ্টের মাধ্যমে জাভাস্ক্রিপ্টকে ইম্পোর্ট করতে হবে। আমরা যেমন CSS এর ক্ষেত্রে স্টাইল ব্যবহার করে CSS ফাইলকে HTML এর ভিতরে ইম্পোর্ট করতাম বা নিয়ে আসতাম, সেমভাবে আমাদেরকে কি করতে হবে জাভাস্ক্রিপ্টের ফাইলের জন্য স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে। আমাদেরকে লিখতে হবে স্ক্রিপ্ট এবং এই স্ক্রিপ্ট যে ট্যাগ রয়েছে এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে প্রথম অংশে আমাদেরকে সোর্স বলে দিতে হবে যে অ্যাকচুয়ালি এটা কোথায় রয়েছে, এই সোর্সের পাথ বলে দিতে হবে এবং এই ক্লোনের ভিতরে আমাদেরকে পাথ বলে দিতে হবে। তো আমাদের স্ক্রিপ্টটা যেহেতু মেইন ফোল্ডারের ভিতরে রয়েছে তো আমরা /script.js দিয়ে দিব এবং তাহলে আমাদের যে এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যে কোডগুলো রয়েছে বা স্ক্রিপ্ট
.js এর ভিতরে যে কোডগুলো আমরা লিখবো জাভাস্ক্রিপ্টে, সেই সকল কোডগুলো আমরা HTML ভিতর থেকে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা এখানে নিয়েছি লেট মাহমুদ বা লেট এইজ, যে এইজে হচ্ছে বয়স, যে লেট এইজ 20 এবং console.log, যেটা আমাদের শুধুমাত্র টার্মিনাল এবং ব্রাউজারের কনসোলে দেখাতে সহায়তা করে। আমরা সেখানে console.log এর ভিতরে এইজ বলে দিলাম। এই এইজের যে ভ্যালু, এইটা কোথায় আছে, এই যে লেট এজ 20, এই যে 20 রয়েছে, এইটা কিন্তু এই এইজকে রিপ্রেজেন্ট, এই 20-র যে মান রয়েছে 20, এই যে এজ, এইটা হচ্ছে এই 20-র মানকে ক্যারি করে, ভ্যালুটাকে ক্যারি করে। আমরা যদি console.log দিয়ে ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, আমি আবার দেখাচ্ছি যে সিম্পলি console.log দিয়ে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। কনসোলটা আমরা কী কাজে ব্যবহার করি? কনসোল শুধুমাত্র টার্মিনাল এবং ব্রাউজারের যে কনসোল রয়েছে সেখানেই শুধুমাত্র ভ্যালুটাকে প্রিন্ট করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো আমরা যদি এই যে লেট এজ 20 এটা দেখতে চাই, তাহলে আমাদেরকে এখানে জাস্ট এজ বলে দিতে হবে। এখন যদি আমরা HTML ফাইলটাকে রান করি, ওপেন উইথ লাইভ সার্ভার, বা আপনি হচ্ছে ফোল্ডারের ভিতর থেকে শুধুমাত্র index.html-কে ওপেন করে নিলেও হবে। আর আপনি যদি লাইভ সার্ভার চান, তো আপনাকে এক্সটেনশনের ভিতরে আসতে হবে। এক্সটেনশন, এই যে VS কোডের এক্সটেনশনের ভিতরে এসে এখানে আপনাকে লিখতে হবে লাইভ সার্ভার। আপনি যদি লাইভ সার্ভার লিখেন, তাহলে এখানে এই যে প্রথমে যে লাইভ সার্ভার আসবে, এটা আপনাকে জাস্ট ইনস্টল করে নিতে হবে। তাহলে আপনি ওপেন উইথ লাইভ সার্ভার করতে পারবেন। ওপেন উইথ লাইভ সার্ভার করলে কি সুবিধা? এখানে সুবিধা হচ্ছে আপনি যখনই এখানে HTML এর ফাইলটা চেঞ্জ করে সেভ দিবেন, ব্রাউজারে তা অটোমেটিক চেঞ্জ হবে। তো আমরা এই যে ব্রাউজারের ভিতরে আমাদের এই যে HTML ফাইল, এইটাকে ওপেন করে নিয়েছি। আমি যদি এইটাকে জাস্ট রেসপন্সিভ করে ফেলি, এখান থেকে এইটাকে এখানে নিয়ে আসলাম এবং ব্রাউজারটাকে জাস্ট এখানে হোল্ড করে দিলাম। ওকে, এবং আমরা ব্রাউজারে এসে রাইট ক্লিক করে এখান থেকে ইন্সপেক্ট বা F12 কিবোর্ডের প্রেস করলে আমাদের যে ডেভ টুল রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা শুধু কনসোলে চলে আসব। কনসোলে আসার পর আমরা যদি দেখি যে এখানে আমরা যে HTML রয়েছে, এই যে HTML index.html, এর ভিতরে যদি আমরা সিম্পলি লিখি h1, যেমনটা আমরা আগের ক্লাসে দেখেছি, যে এখানে জাস্ট আমরা বা H20 যেটা লিখবো, এটা হবে হচ্ছে স্ট্যাটিস্টিক। এই যে বডি ট্যাগের ভিতরে আমরা যে H1 এর ভিতরে লিখেছি 20, এটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। কিন্তু এই যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা যে কনসোল এজ নিয়েছি, লেট এজ কনসোলের ভিতরে দেখিয়েছি, সেটা কিন্তু আমাদের কনসোলের ভিতরে ঠিক দেখাচ্ছে। এবং এখানে এসে আমরা যদি জাভাস্ক্রিপ্টটা আবার ব্যাক করি, যে জাভাস্ক্রিপ্টের ভিতরে আমরা যদি লিখি লেট, আপনি লেট লিখে একটা নির্দিষ্ট নাম দিতে হবে বা নির্দিষ্ট একটা অবজেক্ট বা ভ্যালু লিখতে হবে, এবং সেই ভ্যালুকে যেটা হোল্ড করবে সেটা ইকুয়াল দিয়ে লিখতে হবে। আমরা যদি লিখি লেট বাংলাদেশ, বা আমরা যদি লিখি হচ্ছে লেট ওয়ার্ল্ড, এবং ওয়ার্ল্ডে আমাদের সম্ভবত 196টা দেশ রয়েছে, 196 কান্ট্রি, তাহলে আমাদের এই যে ওয়ার্ল্ড রয়েছে, এইটা কিন্তু আমাদের 196 যে ভ্যালুটা রয়েছে এটাকে ক্যারি করে। আমরা যদি এখন এইটা ব্রাউজারে দেখতে চাই, আমাদের এই যে ব্রাউজারে কনসোলে দেখতে চাই, তো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে console.log। console.log এর বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। আজকে আমরা প্রথম ক্লাসে শুধু console.log-ই দেখব। console.log এর ভিতরে আমরা যদি এই যে ওয়ার্ল্ড রয়েছে এইটাকে জাস্ট পাস করে দিই, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটাকে যদি পাস করে দিয়ে আমরা সেভ দিই, তাহলে আমরা দেখতে পাবো এই যে 196, এইটা জাস্ট ব্রাউজার থেকে আসে, এই যে 196 রয়েছে, এইটা মূলত এই যে ওয়ার্ল্ড এইটা ক্যারি করে। তো আমরা যেমনটা ইতিপূর্বে জেনেছি যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টে এই যে আমাদের যে ছোট অক্ষর বা প্রথম অক্ষর, এবং সেটা ছোট বড় হলে কেস সেন্সিটিভ হয়। তো এখানে যে ওয়ার্ল্ড রয়েছে এটা কিন্তু শুরু হয়েছে ডাব্লুটা বড় হাতের। তো আমরা যদি console.log-এ ডাব্লুটা ছোট হাতের করে দিই, তাহলে এখানে
আমাদের কেস সেন্সিটিভ ইস্যু চলে আসবে। আমরা দেখব কনসোলের ভিতরে এখানে 196 প্রিন্ট হয়নি, উল্টো আমাদেরকে বলতেছে আনক্যাচ রেফারেন্স এরর, ওয়ার্ল্ড ইজ নট ডিফাইন্ড। এই যে ওয়ার্ল্ডটা ছোট হাতে রয়েছে এটা ডিফাইন্ড না, সেইটা বলতেছে। তো আমরা যদি এটাকে পুনরায় আবার এই যে ভ্যালু রয়েছে বা এই যে মানটা রয়েছে এইটার সাথে ম্যাচ করে দিই, তাহলে কিন্তু আমাদের পুনরায় ঠিকই এই যে মান রয়েছে সেইটা দেখাবে। এভাবে আমরা আরও নিতে পারি যে কনস্ট, আমরা যদি সেখানে এসে ওয়ার্ল্ডের ভিতরে সাপোজ আমরা এখানে একটা ভ্যালু নিলাম যে হচ্ছে যে মিট, আমরা বর্তমানে রয়েছে হচ্ছে কয়জন, 4জন রয়েছে, মিট ইকুয়াল 4। তাহলে সেক্ষেত্রে আমাদের যে এই যে কনস্টের ভিতরে যে মিট এবং মিটের যে 4 ভ্যালু রয়েছে এটাকে যদি আমরা ব্রাউজারে দেখতে চাই, তো সিম্পলি আমাদেরকে কি করতে হবে, console.log এর ব্যবহার করতে হবে। তো console.log, তো এই console.log এর ভিতরে আমরা যদি এই যে মিট রয়েছে এই মিটটাকে পাস করে দিই, তাহলে কিন্তু আমরা ব্রাউজারে এই মিটের ভ্যালুটা দেখতে পারবো। এবং এখানে এসে আমরা যদি console.log এর ভিতরে মনে করি কোনো কাস্টম টেক্সট পাস করাবো, তো স্ট্রিং আমরা যেমনটা দেখেছি স্ট্রিং লেখার জন্য আমাদেরকে এই যে এই কোটেকশনগুলো ব্যবহার করতে হয়। তো এই যে এখানে আমরা যদি লিখি যে হ্যালো, তাহলে কিন্তু আমাদের ব্রাউজারে হ্যালোটা প্রিন্ট হয়ে যাবে, এইটা হলো স্ট্রিং। এবং এখানে এসে আমরা যদি কোনো সংখ্যা লিখি, নাম্বার লিখি, তাহলেও কিন্তু সেইটা এখানে আমাদের প্রিন্ট হয়ে যাবে, কনসোলে দেখাবে। এবং আমরা যদি মনে করি যে কোনো প্যারামিটার বা কোনো ফাংশন বা কোনো ভেরিয়েবলের মান কনসোলের ভিতর পাস করাবো, তো সেক্ষেত্রে আমরা যে ভেরিয়েবল বা ফাংশনের যে নির্দিষ্ট নাম দিয়েছি সেই নামটাকে হচ্ছে আমাদের console.log এর ভিতরে পাস করে দিতে হবে, তাহলে আমরা ব্রাউজারের কনসোলে সেই নির্দিষ্ট মানটাকে দেখাবো। আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফাংশন। ফাংশন কি? ফাংশন হচ্ছে একটা নির্দিষ্ট ব্র্যাকেট বলতে পারেন, বা নির্দিষ্ট একটা ব্র্যাকেটের ভিতরে বেশ কিছু কোড বা কোডের একটা নির্দিষ্ট ফাংশনালিটিকে হোল্ড করে এবং সেটাকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলে, সেটাই একটা ফাংশন। তা আমরা যদি এখানে এসে লিখি, ফাংশন লেখার জন্য জাভাস্ক্রিপ্টে ডিরেক্ট ফাংশন লিখতে হবে। তো আমরা যেমন ভেরিয়েবল ডিক্লারেশন করার সময় আমাদের নির্দিষ্ট একটা নাম সেট করা লাগতো, তো ফাংশনের ক্ষেত্রেও সেম, আমাদেরকে ফাংশন দিয়ে সেখানে একটা নির্দিষ্ট ফাংশনের একটা নির্দিষ্ট নাম দিতে হবে। তো ফাংশনের নাম যদি আমরা দিই যে টেস্ট ফাংশন, ফাংশন টেস্ট, আমাদেরকে এখানে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট মূলত ক্যামেল কেস বিষয়টা কি, যেখানে বাক্য বা সেন্টেন্সের শুরুর যে অক্ষরটা রয়েছে সেইটা হবে ছোট হাতের এবং তারপরের গুলা যেটা এগিন স্টার্ট হবে, যেমন এখানে যদি আমরা লিখি TEST, যেটা ক্যামেল কেসের শুরুতে হবে হচ্ছে টেস্টটা হচ্ছে ছোট হাতের এবং পরবর্তীতে যে ফাংশন রয়েছে সেইটা হবে হচ্ছে বড় হাতে, এটাকে বলা হয় ক্যামেল কেস। তো আমরা আরেকবার যদি খেয়াল করি যে ফাংশনের নাম বা কোনো কিছুর নাম দেওয়ার ক্ষেত্রে আমরা সব সময় ক্যামেল কেসটাকেই ব্যবহার করব। ঠিক যেমন হচ্ছে এখানে টেস্ট ফাংশন লেখার ক্ষেত্রে বা টেস্ট ম্যাচ বা যে কোনো কিছু লেখার ক্ষেত্রে প্রথম যেইটা হবে, এখানে স্পেস তো ভুলেও ব্যবহার করা যাবে না, স্পেস ব্যবহার করলে দুইটা আলাদা আলাদা হয়ে যাবে, অতএব স্পেস ছাড়া আমাদেরকে ক্যামেল কেস ব্যবহার করতে হবে। মানে প্রথমটা হবে হচ্ছে ছোট হাতের এবং তারপরে যে অক্ষর বা বাক্য রয়েছে সেটা হবে বড় হাতের। এবং আমাদের যে এই যে ফাংশন রয়েছে এই ফাংশনের জন্য আমাদেরকে ফাংশনের যে নাম দিয়েছি টেস্ট ফাংশন, এবং এরপরে আমাদেরকে জাস্ট একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং শেষ করতে হবে। আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে চাইলে বিভিন্ন প্যারাম বা ডেটাকে পাস করার সুবিধা পাই, এই জন্য আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। এবং দেন যে ফাংশনের ব্র্যাকেট রয়েছে, যেটা ফাংশনকে মূলত একটা নির্দিষ্ট মোড়ক দিয়ে রাখে, সেইটা হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে এই যে শুরুর থার্ড ব্র্যাকেট এবং শেষের থার্ড ব্র্যাকেট, এইটা মূলত ফাংশনের একটা নির্দিষ্ট সীমানা। এই কোডের ভিতরে আমরা যে সমস্ত কোড রাইট করব, লিখব, সেই সব কিছুকে এই ফাংশনটা হোল্ড করে এবং এই ফাংশনের নির্দিষ্ট একটি নাম রয়েছে, সেই নামটি হলো টেস্ট ফাংশন, যেটা আমরা এই মুহূর্তে প্রোভাইড করেছি। এখানে আমরা চাইলে যে কোনো নাম দিতে পারবো, আমাদের প্রয়োজন অনুযায়ী মিনিংফুল একটা নাম এখানে প্রোভাইড করতে পারবো। তো এই ফাংশনের ভিতরে গিয়ে আমরা যদি লিখি, আমাদের অনেক অপশন রয়েছে লেখার, কিন্তু যেহেতু আমরা আজকে ফার্স্ট ডে, তো সেহেতু আমরা এখানে একটা অ্যালার্ট ব্যবহার করব। ব্রাউজারে বাই ডিফল্ট অ্যালার্ট থাকে,
এই যে ফাংশন, টেস্ট ফাংশন, যেমনটা আমরা জেনেছি জাভাস্ক্রিপ্ট হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো রয়েছে সেগুলো একটু মানুষ বোধগম্য এইরকম ইংরেজি ভাষাটাই বেশি ব্যবহৃত হয়। তো এই যে ফাংশনের ভিতরে যে টেস্ট ফাংশন রয়েছে, এই টেস্ট ফাংশন যেটা আমরা টেস্ট ফাংশন নাম দিয়েছি, এই ফাংশনের ভিতরে আমরা আজকে ফার্স্ট যে লিখবো হচ্ছে অ্যালার্ট। অ্যালার্ট লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, যেটা হচ্ছে এর ভিতরে এই অ্যালার্টের ভ্যালুটা হোল্ড করবে। আমরা যখন ভেরিয়েবল ডিক্লারেশন করি তখন হচ্ছে ভেরিয়েবলটা আমাদের নিতে হবে লেট, কনস্ট অথবা var, এবং সেইটার একটা নির্দিষ্ট নাম দিতে হবে, দিয়ে ইকুয়াল দিতে হবে যে এই যে নাম রয়েছে এই নামটা মূলত এই ডেটাকে হোল্ড করে বা এই ফাংশনটাকে হোল্ড করে। কিন্তু অ্যালার্টের মতো যেসব ফাংশনালিটি রয়েছে জাভাস্ক্রিপ্টে সেইগুলোর ক্ষেত্রে কোনো ইকুয়াল লাগে না। আমরা জাস্ট অ্যালার্ট লিখলাম এবং এই যে ফাংশন ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এর ভিতরে আমরা অ্যালার্টের যে মান বা ভ্যালু রয়েছে সেইটাকে প্রোভাইড করতে হবে। এবং আমাদের এতটুকু হচ্ছে এটা একটা স্টেটমেন্ট, বা এই যে ফাংশন এইটা একটা স্টেটমেন্ট, বা এই যে console.log এইটা একটা স্টেটমেন্ট। প্রত্যেকটা স্টেটমেন্টের পরে আমাদেরকে সেমিক্লোন ব্যবহার করতে হবে, তাহলে কোড বুঝে যাবে উক্ত লাইন এখানে এসে শেষ হয়েছে। তো এই ফাংশন এটা না দিলেও হয়, তবে দেওয়াটাই বেস্ট প্র্যাকটিসের ভিতরে পড়ে। তো আমরা ফাংশনের ভিতরে একটি অ্যালার্ট নিয়েছি, ফাংশনের নাম দিয়েছি হচ্ছে টেস্ট ফাংশন। এই ফাংশনের ভিতরে অ্যালার্ট নামক যে ফাংশনালিটিটা আমরা নিয়েছি এর ভিতরে আমরা জাস্ট পাস করব হ্যালো ওয়ার্ল্ড, এবং আমরা এটাকে সেভ করব। আমরা যদি সেভ করি তাহলে আমরা দেখব যে আমাদের ব্রাউজারে কোনো পরিবর্তন হচ্ছে না। কেন পরিবর্তন হচ্ছে না? আমরা এখানে যেটা করছি, যে ফাংশনটা লিখছি, এই ফাংশনটা আমাদের যে ব্রাউজার রয়েছে সেখানে কিন্তু রান করতেছে না। কোড ঠিকই লেখা হয়েছে, আপনি যদি সোর্সের ভিতরে যান, গিয়ে এখান থেকে হচ্ছে যে script.js এর ভিতরে যান, তাহলে আপনি কোড দেখতে পাবেন, কিন্তু ওই যে কোডের ভিতরে লেখা ফাংশনালিটি ওইটা কিন্তু রান হচ্ছে না। কেন? কারণ আপনি এই ফাংশনটা তো লিখেছেন, ফাংশনের ভিতরে কি হবে সেটাও বলে দিয়েছেন, কিন্তু আপনি এই ফাংশনটা কখন কাজ করবে বা এই ফাংশনটা আদতেও কাজ করবে কি করবে না আপনি সেইটা বলে দেননি। আপনাকে এইটাও বলে দিতে হবে যে এই ফাংশনটা কি এখন কাজ করবে বা এই ফাংশনটা কি কাজ করবে না, তাহলে সেই আপনার বলে দেওয়া অনুযায়ী ফাংশনটা মূলত আপনার ব্রাউজারে রান করবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কোড ফাংশন, একটি ফাংশন রয়েছে টেস্ট ফাংশন, এবং এর ভিতরে রয়েছে অ্যালার্ট, কিন্তু আমাদের ব্রাউজারে কোনো পরিবর্তন হচ্ছে না। কেন? কারণ আমরা এই ফাংশনটাকে কল করে দিইনি, আমাদেরকে এই ফাংশনটাকে কল করতে হবে। তো ফাংশনটাকে কিভাবে কল করবেন? খুবই সিম্পল। আমরা যখন আমাদের বন্ধু বান্ধব বা নির্দিষ্ট একটি ব্যক্তিকে ডাকতে চাই, তো তার একটা নির্দিষ্ট নাম থাকে, আমরা তাকে সেই নাম ধরে ডাকতে চাই। তো ফাংশনকে ডাকার ক্ষেত্রেও সেম, তার যে নামটা রয়েছে, আমরা যে নামটা দিয়েছি, প্রত্যেকটা ফাংশনের আলাদা আলাদা নির্দিষ্ট ইউনিক একটা নাম থাকে। তো আমরা সেই নামটাকে কপি করব বা সেই নামটাকে জাস্ট এখানে বলে দিব, দিয়ে এই যে যেখানে আমরা ভ্যালু পাস করি, এই যে ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট, সেই ফার্স্ট ব্র্যাকেট বলে দিতে হবে, দিয়ে আমাদের স্টেটমেন্ট এখানে শেষ, এখানে আমরা সেমিকোলন ব্যবহার করব। দিয়ে যদি এখন আমরা সেভ দিই তাহলে দেখব যে আমাদের ব্রাউজারে বলতেছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডটা কোথা থেকে আসতেছে? এই যে ফাংশন, টেস্ট ফাংশন আমরা বানিয়েছি, এই টেস্ট ফাংশনের ভিতরে অ্যালার্ট চালিয়েছি, অ্যালার্টের ভিতরে আমরা লিখে দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড, এবং সেইটাই কিন্তু আমাদের ব্রাউজারে চলে আসতেছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে যখনই আমাদের পেজটা লোড হয়ে গেল সাথে সাথে আমাদের অ্যালার্টটা চলে আসলো, কারণ আমরা এই ফাংশনটাকে কল করে দিয়েছি, যার কারণে কোড লোড হওয়া মাত্রই সেই ফাংশনটা রান হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি, যদি আমরা এমনটা চাই যে আমাদের যে এই যে ফাংশন রয়েছে এই ফাংশনটা শুধুমাত্র তখনই কাজ করবে যখন আমার ইউজার চাবে, আমার ইউজার যখনই বাটনে ক্লিক করবে বা কোনো ইন্টারঅ্যাক্ট করবে তখন শুধুমাত্র সেই ফাংশনটা কাজ করবে, আদারওয়াইজ সেই ফাংশনটা কাজ করবে না। তো সেক্ষেত্রে আমাদের ফ্রন্ট এন্ডের হেল্প নিতে হবে, আমাদেরকে index.html এ চলে আসতে হবে। এখানে এসে আমরা যদি একটা বাটন তৈরি করি, এবং এই বাটনের ভিতরে লিখলাম ক্লিক, তাহলে আমরা এখানে যে আমাদের যে ব্রাউজারে রয়েছে সেখানে একটি বাটন দেখতে পারবো ক্লিক, কিন্তু সেই ক্লিক বাটনে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না, কোনো ইন্টারঅ্যাক্ট এই বাটনের সাথে নাই। তো আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট আমাদের script.js যেটাকে হচ্ছে যে লিঙ্ক করে দিয়েছি আমাদের HTML ফাইলের সাথে, এবং এই স্ক্রিপ্ট এর ভিতরে আমরা একটি ফাংশন তৈরি করেছি, ফাংশনটার নাম দিয়েছি টেস্ট ফাংশন, এবং টেস্ট ফাংশনের ভিতরে একটি অ্যালার্ট চালিয়েছি, সব কিছু ঠিক, সব কিছু যদি আমরা সেভ দিই
তারপরেও এখন আর কোনো কাজ হচ্ছে না। কেন? আমরা ফাংশনটাকে কল করে দিইনি। আমরা যদি ফাংশনটাকে কল করে দিই তাহলে আমাদের কোড লোড হওয়া মাত্রই সেই ফাংশনটা এক্সিকিউট হবে বা রান হবে। কিন্তু আমরা চাচ্ছিলাম আমাদের পেজ লোড হোক, কিন্তু আমাদের ওই নির্দিষ্ট ফাংশনটা শুধুমাত্র তখনই কাজ করবে যখন আমার ইউজারটা কোনো ইন্টারাক্ট বা বাটনে ক্লিক করবে। তো সেক্ষেত্রে আমাদেরকে চলে আসতে হবে ফ্রন্ট এন্ডে, এবং এখানে আমরা একটা বাটন নিয়েছি। এই বাটনের ভিতরে এসে আমাদেরকে বলতে হবে যে ওয়ান ক্লিক। এই যে ওয়ান ক্লিক, আমরা যে ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট নিয়েছি ওয়ান ক্লিক নামে, আমরা যদি স্পেলিংটাকে একটু চেক করি, হ্যাঁ এই যে ওয়ান ক্লিক, ক্লিক নামে, ওয়ান ক্লিক নামে আমরা যে ফাংশনটা নিয়েছি, অ্যাট্রিবিউটটা নিয়েছি, এই অ্যাট্রিবিউটের ভিতরে আমাদেরকে বলে দিতে হবে নির্দিষ্ট একটি ফাংশনের নাম। যেমন এখানে এই ফাংশনের নাম নিয়েছি টেস্ট ফাংশন। আমরা যদি এই টেস্ট ফাংশনটাকে কপি করে ওয়ান ক্লিকের ভিতরে পাস করে সেভ করে দিই, আমাদেরকে একটা বিষয় ক্লিয়ার মাথায় রাখা লাগবে, আমরা যখন হচ্ছে আমাদের কোডের ভিতরে আমরা যে ফাংশনটাকে কল করি সেই সাথে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হয়। আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে চাইলে প্যারামস বা ডেটা ভ্যালু পাস করতে পারবো এই ফাংশনের সাথে, এই নির্দিষ্ট ফাংশনের সাথে। এ হচ্ছে ওয়্যারলেসলি বলতে পারেন একটা হিডেন কানেকশন থাকে যার মাধ্যমে আমরা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে ডেটা ভ্যালু পাস করতে পারি। আমরা যদি এই ব্র্যাকেট না দেই তাহলে এই যে টেস্ট ফাংশন রয়েছে এই নামের সাথে মিল থাকার পরেও এইটা আর ফাংশন কল হিসেবে গণ্য হবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোডকে এটা বোঝাতে হবে যে আমি এই ফাংশনকে কল করেছি। আপনার প্রত্যেকটা ফাংশনকে কল করার জন্য এই নির্দিষ্ট প্রসেসকে মেনটেন করতে হবে, এটা একটা রুলসের ভিতরে পড়ে। আমরা যদি এই ব্র্যাকেট না দিই তাহলে সেইটার তখন এই ফাংশনকে কল করার ফাংশনালিটি হবে না। তো আমরা যেটা করব, আমরা একটু আগে দেখেছি ফাংশনকে কল করা কতটা সহজ। আমরা যদি ফাংশনকে কল করে দিই, পেজ লোড হওয়া মাত্রই আমাদের সেই ফাংশনটা রান করে। কিন্তু আমরা যেটা চাচ্ছিলাম যে এই ফাংশনটা পেজ লোড হোক কিন্তু কাজ করবে না। কাজ করবে কখন? যখন আমার ইউজার যাবে তখন। তো ইউজার যদি এই বাটনে ক্লিক করে তাহলে তখন কাজ করবে। তো সেক্ষেত্রে ওই বাটন বা ওই ইন্টারাক্ট করার জন্য নির্দিষ্ট ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট নিতে হবে ওয়ান ক্লিক। এই ওয়ান ক্লিক অ্যাট্রিবিউটের মধ্যে আমাদেরকে বলে দিতে হবে সেই নির্দিষ্ট ফাংশনের নাম। তো আমাদের সেই নির্দিষ্ট ফাংশনের নাম আমরা বলে দিলাম, এবং একই সাথে এখানেও আমাদেরকে ব্র্যাকেট বলে দিতে হবে। তাহলে এটা বুঝতে পারবে যে আমরা একটা নির্দিষ্ট ফাংশনকে কল করতেছি, সে এই নামে ফাংশনটাকে খোঁজার চেষ্টা করবে, এবং সেই ফাংশনটা খুঁজে পেলে সে ফাংশনের ভিতরে যে ফাংশনালিটি বা কোডগুলো লেখা আছে সেগুলোকে সে এক্সিকিউট করবে বা রান করবে। তো আমরা এখানে বাটন ট্যাগের ভিতরে ওয়ান ক্লিক অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের টেস্ট ফাংশনকে কল করে দিয়েছি। দিয়ে আমরা যদি এখন কোডটাকে সেভ দিই, দেওয়ার পর আমরা যদি আমাদের যে ইউআই রয়েছে ব্রাউজারে এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফাংশন রয়েছে, এই যে ফাংশন, এই ফাংশনের কাজ হলো একটা অ্যালার্ট দেওয়া। এই যে টেস্ট ফাংশন রয়েছে এই ফাংশনটার কাজ হলো শুধুমাত্র অ্যালার্ট দেওয়া। এই যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটা আমরা যখন এই বাটনটা থেকে, এই যে বাটন ট্যাগ এর ভিতরে একটা ওয়ান ক্লিক অ্যাট্রিবিউট রয়েছে, এই অ্যাট্রিবিউটের মাধ্যমে যখনই টেস্ট ফাংশন আমরা কল করতেছি, এই যে ফাংশনের ভিতরে যে কোডটা রয়েছে সেটা ইনস্ট্যান্ট এক্সিকিউট বা রান করতেছে। তো আমরা যদি আরেকবার দেখি, আমরা যখনই পেজ লোড দিচ্ছি তখন কিন্তু আর কাজ করতেছে না। আমরা একটু আগে দেখেছিলাম যে আমরা যখন স্ক্রিপ্টের ভিতরে কোডটাকে কল করে দিই তখন পেজ লোড হওয়া মাত্র সে রান হয়। কিন্তু যখন আমরা হচ্ছে যে ইউজারের ইন্টারাক্ট করার অপেক্ষায় থাকতাম যে একটা নির্দিষ্ট ইন্টারাকশনের মাধ্যমে আমার উক্ত ফাংশনটা রান হবে, আমরা সেজন্য বানিয়েছি একটি বাটন ট্যাগ। বাটন ট্যাগের ভিতরে আমরা একটি অ্যাট্রিবিউট দিয়েছি ওয়ান ক্লিক, এবং ওয়ান ক্লিকের ভিতরে আমরা আমাদের ফাংশনকে সেই নির্দিষ্ট ফাংশনের নাম ডিক্লেয়ার করে দিয়েছি। তাহলে ওয়ান ক্লিকের মাধ্যমে সে ওই নির্দিষ্ট ফাংশনকে রান করাবে। তো আমাদের এখানে ক্লিক নামক একটি বাটন রয়েছে, আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ফাংশন রয়েছে এই ফাংশনটা মূলত ওয়ার্ক করতেছে। এই ফাংশনের ভিতরে থাকা যে কোড রয়েছে সেটা এখানে রান করতেছে। এইটা ছিল ব্রাউজার পার্ট, যে আমাদের যে কোড রয়েছে বা আমাদের যে জাভাস্ক্রিপ্ট রয়েছে সেইটাকে আমরা ঠিক যেভাবে ব্রাউজারে রান করাবো এটা ছিল সেই উপায়। আমাদের কোড লিখে আমরা সেই কোডকে HTML এর মাধ্যমে ব্রাউজারে শো করাচ্ছি, ইউজারের ইন্টারাক্ট করার মাধ্যমে ফাংশনালিটিকে কাজ করাচ্ছি বা ফাংশনকে রান করাচ্ছি। একটু আগে আমরা জেনেছিলাম যে জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে চলে এবং ব্রাউজারের বাইরে নোড.js, ডেনো এবং বানের মতো
রান টাইম ব্যবহার করে জাভাস্ক্রিপ্টের বাইরেও আমাদের যে জাভাস্ক্রিপ্টের কোড রয়েছে ব্রাউজারের বাইরেও জাভাস্ক্রিপ্ট চলতে পারে। তো আমরা ব্রাউজারের বিষয়টা দেখে নিয়েছি, আমরা ক্রোম, ফায়ারফক্স, সাফারি যে কোনো ব্রাউজারে যে ব্রাউজারগুলোর ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনের মাধ্যমে আমাদের জাভাস্ক্রিপ্টটা রান করে। এখন যদি আমরা মনে করি যে আমাদের এই যে জাভাস্ক্রিপ্ট, যেমন ব্যাকএন্ডের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে ব্যাকএন্ড কোড রয়েছে সেটা তো আর ব্রাউজারে রান করি না, আমরা নির্দিষ্ট একটা ইনভায়রনমেন্টে রান করি। সেই ইনভায়রনমেন্টে জাভাস্ক্রিপ্টের রান টাইম হিসেবে নোড, ডেনো এগুলো রয়েছে। তা আপনি যদি সেটাও করতে চান, খুবই সিম্পল, জাস্ট Node.js লিখে আপনি গুগলে সার্চ করবেন এবং Node.js এর অফিসিয়াল ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের ভিতর থেকে আপনি গেট Node.js এ ক্লিক করলে আপনার Node.js ডাউনলোড হওয়া শুরু হবে। এখানে অনেকগুলো ভার্সন রয়েছে, আপনি LTS যেটা হচ্ছে লং টাইম সাপোর্ট সেইটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা খুবই সহজ, ডাবল ক্লিক করবেন, করে নেক্সট 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 ইনস্টল হয়ে যাবে। তাহলে আপনার কম্পিউটারে যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি ব্রাউজারের বাইরেও জাভাস্ক্রিপ্টকে রান করাতে পারবেন। ব্রাউজারের বাইরে জাভাস্ক্রিপ্টকে রান করার জন্য অবশ্যই আপনার Node.js ইনস্টল করা থাকা লাগবে, যেমনটা আমরা দেখালাম। জাস্ট আপনি সিম্পলি গুগলে যাবেন এবং সেখানে গিয়ে লিখবেন Node.js, তাহলে হচ্ছে Node.js এর অফিসিয়াল ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি শুধু সিম্পলি ডাউনলোড করে নেবেন। Node.js ডাউনলোড করা একদম সহজ এবং এইটাকে ডাউনলোড করে ইনস্টল করা আরও সহজ। আপনি শুধু ইনস্টল করে ডাবল ক্লিক করবেন, করে নেক্সট 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 ইনস্টল করে নেবেন। এবং এরপরে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কম্পিউটারে সত্যিকার অর্থেই Node.js ইনস্টল হয়ে গেছে? আপনি আপনার কম্পিউটার থেকে নর্মালি জাস্ট cmd লিখে সার্চ করবেন, যেটা হচ্ছে কমান্ড প্রম্পট উইন্ডোজের, সেটাতে আপনি ওপেন করে নেবেন। এবং এইটা ওপেন করার পর, এক মিনিট আমারটা একটু ওপেন হয়ে নিক। ওকে, এইটা ওপেন হয়ে গেছে। এই যে আপনারা এরকম কমান্ড প্রম্পট পাবেন, যেটা হচ্ছে cmd। এখানে এসে আপনি যদি লেখেন node-v, যেটা আপনি Node.js ডাউনলোড করে ইনস্টল করার পর এটা যদি চালান, তাহলে আপনি দেখতে পারবেন আপনার কম্পিউটারে কোন ভার্সনটা রয়েছে সেইটা আপনাকে দেখাবে। node-v এই কমান্ড দেওয়ার মাধ্যমে আপনার কম্পিউটারে যদি নোড ইনস্টল থাকে তাহলে কোন ভার্সন ইনস্টল রয়েছে আপনি সেইটা দেখতে পারবেন। এবং একটু আগে আমরা ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট রান করাচ্ছিলাম, এবার আমরা ব্রাউজারের বাইরে জাভাস্ক্রিপ্টের রান টাইম ব্যবহার করে জাভাস্ক্রিপ্টকে রান করাবো। তো সেক্ষেত্রে আমাদের আইডিই থেকে আমরা একটা টার্মিনাল ওপেন করে নিব। আমি আপনাদেরকে ওই ভিএস কোডের সকল শর্টকাটের যে একটা পিডিএফ রয়েছে সেটা এখনই প্রোভাইড করব ক্লাস শেষ হলেই। এবং এখানে এসে আমরা আমাদের আইডিইর ভিতরে এসে আমাদের যে টার্মিনাল সেইটা ওপেন করে নিই। নেওয়ার পর আমাদেরকে, আমরা একটু আগে দেখলাম নোডের ভার্সন দেখার জন্য আমাদেরকে নোড লিখতে হচ্ছিল, নোড স্পেস -v, তাহলে কি হচ্ছিল আমাদের নোডের যে ভার্সন রয়েছে সেইটা দেখাচ্ছিল। আমরা যদি চাই যে এই স্ক্রিপ্ট আমরা যেটা একটু আগে আমাদের ব্রাউজারে রান করালাম সেইটাকে আমরা এখন আমাদের ব্রাউজারের বাইরে নিয়ে এসে কোডের ভিতরে রান করাবো বা আমাদের টার্মিনালে রান করাবো, তো সেক্ষেত্রে আমাদের নোড ইনস্টল থাকা লাগবে। এবং সেই নোড ইনস্টল থাকার পরে আমাদেরকে আমাদের আইডি থেকে একটা নির্দিষ্ট টার্মিনাল ওপেন করে নিতে হবে এবং কমান্ড হিসেবে লিখতে হবে নোড স্পেস, আমরা যদি যে জাভাস্ক্রিপ্টটাকে রান করাবো সেই জাভাস্ক্রিপ্টের নাম লিখতে হবে। আমাদের যেহেতু এই যে টেস্ট ফোল্ডার, এই টেস্ট ফোল্ডারের ভিতরে জাভাস্ক্রিপ্ট রয়েছে এবং এই টেস্ট ফোল্ডারের ভিতরে টার্মিনাল ওপেন হয়েছে, তো আমরা সেখানে লিখব নোড স্পেস script.js। তাহলে কি হবে, আমাদের যে এই যে এখানে যে কোডটা রয়েছে এই কোডটা কিন্তু আমাদের রান হয়েছে। আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, আমরা এখানে একটা ফাংশন বানিয়েছিলাম যেটা অ্যালার্ট। এইরকম কিছু ফাংশন রয়েছে যেগুলো মূলত শুধুমাত্র ব্রাউজারে চলে। অ্যালার্ট আমাদের টার্মিনাল তো আর অ্যালার্ট দিতে পারবে না, ব্রাউজারে আমরা যেমনটা অ্যালার্ট দেখলাম তেমনটা অ্যালার্ট কিন্তু আমাদের টার্মিনালে আসবে না। তো সেক্ষেত্রে আমরা যদি সেই ফাংশনটাকে রিমুভ করে দিই, দিয়ে এখানে আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লারেশন করেছিলাম এবং সেই এখানে console.log করেছিলাম, এই লগের ভিতরে এই যে আমাদের যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা ছিল সেগুলোর ভ্যালুকে পাস করে দিয়েছিলাম। এই ভ্যালুগুলো কিন্তু আমরা অনায়াসে আমাদের টার্মিনালে দেখতে পারবো। আমরা যদি সিম্পলি লিখি নোড, যেটা আমাদের নোড ইনস্টল করার পর হবে, এই নোড লিখে আমরা যে script.js main.js আমরা যে নাম দিব server.js সেইটার নাম জাস্ট বলে দিতে হবে যে script.js। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যেটা ব্রাউজারের কনসোলে এই ভ্যালুগুলো একটু আগে দেখতে পাচ্ছিলাম সেই সেম ভ্যালুগুলো এখন আমরা আমাদের টার্মিনালে দেখতে পাচ্ছি।
আমাদের ব্রাউজারে এই ভ্যালুগুলো কনসোলে দেখাচ্ছিল কনসোল ডট লগের মাধ্যমে, এখন এই সেম ভ্যালুটা আমাদের টার্মিনালে দেখাচ্ছে। আমরা যদি আরেকবার দেখি যে আমরা এখানে একটা কনসোল ডট লগ নিয়ে নিলাম এবং এর ভিতরে আমরা লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, এবং এই যে হ্যালো ওয়ার্ল্ড রয়েছে এইটা আমরা টার্মিনালে দেখার জন্য আমাদেরকে পুনরায় আবার নোড স্ক্রিপ্ট ডট জেএস, এই স্ক্রিপ্ট ডট জেএস কেন লিখতেছি, কারণ আমরা যে জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে চালাতে চাচ্ছি সেইটার নাম হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস। এখানে মেইন ডট জেএসও হতে পারে, এখানে আমাদের সার্ভার ডট জেএসও হতে পারে, আমরা যে নাম দিব, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদের নামের শেষে ডট জেএস এক্সটেনশনটা ব্যবহার করতে হবে। ঠিক যেমন ইন্ডেক্স ডট এইচটিএমএল, এইচটিএমএল ফাইলের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের ফাইলের জন্য সার্ভার ডট জেএস। আমরা যদি সার্ভার ডট জেএস এর ভিতরে লিখি কনসোল ডট লগ, কনসোল ডট লগ আমাদের শুধুমাত্র কনসোল এবং টার্মিনালেই প্রিন্ট হয়। এই কোডটা আমাদের অ্যাপ্লিকেশনে কনসোল ডট লগ আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে দেখায় না, এটা শুধুমাত্র আমাদের টার্মিনাল এবং কনসোলে দেখানোর জন্য। তো আমরা যেহেতু আজকে ফার্স্ট ক্লাস সেহেতু আমরা কনসোল ডট লগ দিয়েই শুরু করব। এই কনসোল ডট লগের ভিতরে আমরা যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড এবং এখানে এসে আমরা যদি আমরা নোড কেন নিলাম, কারণ আমরা নোড রান টাইমের মাধ্যমে এই যে জাভাস্ক্রিপ্ট রয়েছে এই জাভাস্ক্রিপ্টকে ব্রাউজারের বাইরে ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমাদের নোড ইনস্টল করা আছে, নোডের কমান্ড তো আমরা জানি। তো নোড লিখে আমাদের স্পেস দিতে হবে এবং যে জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমরা রান করাবো সেই ফাইলের নাম বলে দিতে হবে সার্ভার ডট জেএস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলতেছে হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমাদের সার্ভার ডট জেএস ফাইলের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লেখা ছিল। আশা করি আজকের যে প্রথম জাভাস্ক্রিপ্টের ক্লাস রয়েছে এটা আপনাদের জন্য খুব বেশি কঠিন হয়নি এবং এই ক্লাসের লাইভ আপনারা অবশ্যই পেয়ে যাবেন।